হ্যালো ভাই লোক, আমার নাম সোমশীল। ওয়েলকাম টু স্টাডি ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণের লাস্ট লেকচার বা 6th লেকচার। ঠিক আছে, আজ এটা শিওর শর্ট, আর এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকে বলে দাদা তুমি এটা রোজ দিনই বলছো, শেষ আর করো না। না, আজ পুরো শেষ। আজকে এটা পুরো আমি শেষ করে দেবো। ঠিক আছে, যতটা পড়লে কমপ্লিট হয়েছে ততটা করে দেবো। ঠিক আছে, এবার PYQর জন্য আমি নেক্সট রোববার PYQ দেবো এটা। ঠিক আছে, মানে এই রোববার দিন আমি PYQ দেবো, কী বলে ওর নাম, চলতরিতের PYQটা দেবো। আগের রোববার দিন দিতে পারিনি। ঠিক আছে, তো এই রোববার দিন চলতরিতের PYQটা দেবেও। নেক্সট রোববার দিন কী বলে ওর নাম, গ্যাসের আচরণের PYQ দেবো। ঠিক আছে, এবার আমি ভাবছি যে PYQটা কি একটা পার্টে দিলে ভালো হয় নাকি দুটো পার্টে দিলে, কারণ দেখছি যে আমার PYQটা শ্যুট করতে টাইম লাগছে। ঠিক আছে, মানে টাইম লাগছে মানে কীরকম টাইম লাগছে মানে কী বলে ওর নাম, মানে আমি তোমাকে বোঝাচ্ছি ভালো করে, PYQ তো একটু বোঝাচ্ছি নাকি PYQটা তাই তাড়াতাড়ি পড়িয়ে দেবো, আমি বুঝতে পারছি না এটা। ঠিক আছে, আমি PYQতে বোঝাচ্ছিও, তাই আমার PYQটা শ্যুট করতে টাইম লাগছে। ঠিক আছে, এবার লাস্ট 10 ইয়ার্সের PYQ তো প্রায় 2-3 ঘন্টার ভিডিও হবে। এবারে ভাবছি ওই 2-3 ঘন্টার ভিডিওটা কি একবারে ছাড়বো নাকি হাফ করে ছাড়বো। ঠিক আছে, এবার প্লিজ কমেন্ট করো তোমরা, প্লিজ কমেন্ট করো যে কী করা উচিত। ঠিক আছে, তাহলে চলতরিটা আমি হয় একবার তাহলে শনিবার দিন একটা ছাড়বো, রোববার দিন একটা ছাড়বো। ঠিক আছে, না হলে একবারে একদিন রোববার দিন ছেড়ে দেবো, তোমরা হাফ করে দেখে নেবো, ওটাও হয়। নাহলে একবার রোববার দিন ছেড়ে নেবো, যা দেখতে পাবে দেখতে পাবে, যাদের দেখার ইচ্ছা আছে পুরো একবারে দেখে নেবে, যাদের দেখার ইচ্ছা নেই হাফ করে দেখবে। বোঝা গেছে? কিন্তু PYQ যদি করে নাও, আমি বলছি তোমাদের পরীক্ষা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, তো ওটাই বলছি। তো ওটা এই সপ্তাহে দেবো চলতরিৎ, পরের সপ্তাহে গ্যাসের আচরণ, তারপরের সপ্তাহে দেবো হচ্ছে রাসায়নিক গণনা, এরকম করে করতে হবে। তারপরের সপ্তাহে আলো নিশ্চয়ই শেষ হবে না, দেখি তত দেবো। পরের সপ্তাহের মধ্যে আমরা আলো স্টার্ট করবো। ঠিক আছে, এই সব সপ্তাহে আজকে বুধবার, তার মানে আজকে বুধবার, কালকের হচ্ছে বৃহস্পতি শুক্র, এই দুদিনে আমি রাসায়নিক গণনাটা শেষ করবো। দুদিনে রাসায়নিক গণনাটা শেষ করতেই হবে। সোমবার থেকে আমি আলো স্টার্ট করবো, দেখবে তখন ভিউজ হবে, পয়সা হোগা। দেখবে তখন প্রচুর পয়সা হবে, মানে প্রচুর তখন ভিউজ হবে। কারণ দেখো আলোটা একটু কঠিন চ্যাপ্টার, এটা তোমরা জানি এটাতে লোকজন দেখছেই না, কারণ এটা মনে হয় একটু চ্যাপ্টার, কী বলুন নাম, সোজা চ্যাপ্টার, তার জন্য লোকজন দেখে না। তো ঠিক আছে, অসুবিধা নেই। যারা দেখছো ধন্যবাদ দেখার জন্য, আর যারা দেখছো না আরও ধন্যবাদ না দেখার জন্য। আমরা উই উইল ইমপ্রুভ, এরকম কথাবার্তা। ঠিক আছে, আর কি, তোমাদের পরীক্ষা চলছে এখন, অনেকে আবার ক্লাসও করছো না। ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে নাও ভালো করে, তারপর থেকে ক্লাস করবে। ঠিক, এটা কভার করতে হবে, এই হচ্ছে এই কথা। তোমরা কমেন্ট করো যে ওটা কী করবো, কী বলে একবারে দেবো নাকি হাফ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক, তো চলো আজকে পড়াশোনা স্টার্ট করা যাক। কী পড়বো আজকে পড়বো দুটো জিনিসই পড়বো। ঠিক আছে, কালকে যে দুটো জিনিস শুধু আমাদের বাকি ছিল সেই দুটো জিনিস কালকের আমি শুধুই কী বলে ওর নাম, সর্বজনীন গ্যাস ধ্রুবক দিয়ে অঙ্ক করাইনি, শুধু আমি ওর মানগুলো বুঝিয়েছিলাম। ঠিক আছে, এবং বের করে দিয়েছিলাম। সেই মানগুলো বের করে থেকে এবার আজকে অঙ্ক করব, আদর্শ গ্যাস সংক্রান্ত অঙ্ক। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের এই চ্যাপ্টার লাস্ট টপিক হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। লাস্ট হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। ঠিক আছে, এটা পড়লে আজকে টপিক শেষ, মানে আজকে পুরো চ্যাপ্টার শেষ। আজকে জানি না কত ঘন্টা ভিডিও হবে, দেখা যাক। ঠিক আছে, তো চলো পড়াশোনা শুরু করা যাক। তো চলো এবার কি করব, কোশ্চেন করি। চলো, কি কোশ্চেন আছে, এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম H2 গ্যাসের আয়তন 2.90 লিটার, গ্যাসটির আণবিক ভর কত? তাহলে কি বলেছে, ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপ, মানে বায়ুমণ্ডলীয় চাপটা আবার কি, বায়ুমণ্ডলীয় চাপ আর ATM বা অ্যাটমসফেরিক প্রেশার দুটোই সেম কথা। বায়ুমণ্ডলকেই ইংলিশে বলা হয় অ্যাটমসফেয়ার। ঠিক আছে, তাহলে কি এক বায়ুমণ্ডলীয় চাপে বা 1 ATM চাপে
17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম H2 গ্যাসের আয়তন এত। H2 গ্যাসের আয়তন 2.90 লিটার। ঠিক আছে, গ্যাসটির আণবিক ভর কত? ঠিক আছে, গ্যাসটির আণবিক ভর জিজ্ঞাসা করেছে। এবার অনেক লোকজন বলবে দাদা এখানে তো কি কোশ্চেন করেছে, এইখানে তো গ্যাসের নামই দিয়ে দিয়েছে H2, তাহলে গ্যাসটার আণবিক ভর কত হবে? 2 × 1 = 2 গ্রাম, 2 × 1 = 2 গ্রাম, তাই তো? দাদা কি কোশ্চেন করেছে, দেখ এরকম কোশ্চেন করে কোনো লাভ আছে? ছি ছি ছি, এটা তো হয়ে গেছে ব্রেন ফেড। ঠিক আছে, এরকম অনেকে কোশ্চেন করতে পারে, কিন্তু এটা কী হবে? ভুল, এটা ভুল হবে। ঠিক, এখানে যাই দেওয়া থাকুক না কেন, তোমাকে আণবিক ভরটা ওই ফর্মুলা থেকে PV = nRT ওইখান থেকে বের করতে হবে। আণবিক ভরটা PV = nRT, ওইখান থেকে যদি 2 আসে তো 2 হবে, 20 আসে তো 20 হবে, 30 আসে তো 30 হবে, 40 আসে তো 40 হবে। ঠিক আছে, তখন আবার ভাববে না যে 20 আসছে কেন বা 10 আসছে কেন, এটা তো 2 হওয়া উচিত, সেটা নয়। ক্যালকুলেশনে যা আসবে সেটাই আমার অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। তাহলে এবার আমি কিছু কিছু জিনিসপত্র রিকল করিয়ে দিই, রিকল করা মানে আর মনে করিয়ে দিই। আমরা কি জানি? PV = nRT, তাই তো? এটা জানি তো। এবার এনটাকে আমরা আণবিক ভর আর গ্যাসের ভর দিয়ে কীভাবে করতে পারি, আলাদা করতে পারি? কী করতে পারি? গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর, গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাই তো? এটাকে বলা হয়, ডাব্লিউটাকে বলা হয় গ্যাসের ভর, যেটা এটা, আণবিক ভর হচ্ছে কি m। ঠিক ঠিক। আর কি আর এর আমরা কি কি মান জানি? আর এর মান কি কি জানি? হ্যাঁ, আর এর মান জানি হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে 8.314 জুল পার মোল কেলভিন, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা জানি একটা। আরটা কি জানি? ওই এইটাই 8.314 × 10⁻⁷ আর্গ, ওটা আর্গ, শুধু আর্গে করবো না, দরকার নেই ওটা আমাদের। ঠিক আছে, আরেকটা কি জানি? আরেকটা জানি 0.082 কি ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আরেকটা জানি। আরেকটা কি জানি, যেটা আমি কালকে লিখিয়েছিলাম 1.918 কি এরকম কিছু একটা লিখিয়েছিলাম, দেখি একবার ভ্যালুটা 1.986, ওটা না লিখে আমি লিখবো হচ্ছে কি 2, অ্যাপ্রক্সিমেটলি 2 আর ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের তাহলে আমরা এখানে কোন ভ্যালুটা ব্যবহার করবো দাদা? এইখানে আমরা কোন ভ্যালুটা ব্যবহার করব? দেখো, এইখানে তোমাকে ATM-এ আছে, এইখানে ATM-এ তো আছেই, মানে অ্যাটমসফিয়ারে আছে। অ্যাটমসফিয়ার কোথায় আছে? এইখানটাতে আছে। আবার লিটারেও আছে, আবার দেখো এখানেই লিটার আছে। তাহলে আমরা কোন ভ্যালুটা ইউজ করব? এই ভ্যালুটা ইউজ করব। কোনটা? এইটা, মানে 0.082 ATM। ঠিক আছে, ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এর এই ভ্যালুটা ইউজ করব। ঠিক, বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? এবার কি করব? বোঝা গেছে এটা কেন করছো ওই ভ্যালুটা? কারণ আমরা ইয়েটা মিলিয়ে দিলাম, কি বলে, এককটা আমরা মিলিয়ে দেখলাম। ঠিক আছে, বোঝা গেছে? এবার তাহলে আমি এগুলো মুছতে পারি, আমি তাহলে এইগুলো মুছতে পারি, এইগুলো আমি। তো এবার তাহলে কোশ্চেনটা করা স্টার্ট করি। কি করব, কি লিখবো কোশ্চেনে? হ্যাঁ, গ্যাসটির চাপ প্রদত্ত গ্যাসটির চাপ P = কত দেওয়া আছে? 1 বায়ুমণ্ডলীয় চাপ, বা যেটাকে লিখবো আমরা 1 ATM। প্রদত্ত গ্যাসটির চাপ 1 ATM, বা এটাকে ক্যাপিটাল লিখতে হয়, ATM। ঠিক, 1 ATM। তারপর কি? প্রদত্ত গ্যাসটির উষ্ণতা, যেটাকে আমরা T দিয়ে ডিনোট করি, সেটা কত আছে? 17 ডিগ্রি সেলসিয়াস প্লাস
273 প্লাস 273, যেহেতু আমরা কেলভিনে কনভার্ট করতে হবে, তাহলে কত হয় এটা 17 প্লাস 273 করলে 290 কেলভিন, 290 কেলভিন। ঠিক আছে, বোঝা গেছে। আবার কি আর কি আছে, প্রদত্ত গ্যাসটির ভর কত, প্রদত্ত গ্যাসটির ভর, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করব। প্রদত্ত গ্যাসটির ভর কত, 3.7 গ্রাম, 3.7 গ্রাম। ঠিক, এবার কি আরেকটা কি লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রদত্ত গ্যাসটির আয়তন। লাস্ট নয়, আরেকটাও লিখতে হবে আমাকে যে আণবিক ভর বের করতে হবে সেটাও আমাকে লিখতে হবে, ভেরিয়েবল একটা ধরতে হবে। প্রদত্ত গ্যাসটির আয়তন, তোমরা পরীক্ষার সময় কিন্তু এরকমভাবেই সাজাবে, এরকমই করবে, বারবার কিন্তু প্রদত্ত গ্যাস লিখবে না, বারবার প্রদত্ত গ্যাস লিখে সময় নষ্ট করবে না, প্লাস পেনের কালিও নষ্ট করবে না। ঠিক আছে, আয়তন ভি ইজুয়াল টু কত দেওয়া আছে, 2.90 লিটার, 2.90 লিটার। ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে কি লাস্ট প্রদত্ত গ্যাসটির, এবার বলবো ধরি, কারণ দেখো ওটার তো ভ্যালু আমরা জানি না, তাই কিছু একটা ভেরিয়েবল ধরে নিই। ধরি প্রদত্ত গ্যাসটির এটা এখানে করবো না, এখানটাতে, কারণ এটার সাথে লাইন অ্যালাইন করবে না, তাই প্রদত্ত গ্যাসটির কি আণবিক ভর, আণবিক ভর। ভাই সাহেব, এটা আমি হাতের লেখা খুব খারাপ হচ্ছে, এখানটা জিনিসটা আছে বলে। প্রদত্ত গ্যাসটির আণবিক ভর এম ইজুগাল প্রদত্ত গ্যাসটির আণবিক ভর এম। ঠিক আছে, ধরি প্রদত্ত গ্যাসটির আণবিক ভর ইজুগাল টু এম, ঠিক, ইজুগাল টু এম। ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, এবার আমি ওই পারে চলে যাই, ঠিক আছে, এবার লিখবো, আমরা জানি, যারা জানো না তারাও লিখবে, আমরা জানি। ঠিক আছে, লিখবো, আমরা জানি পিভি ইজুগাল টু এন তো নেই, এন নয়, এন এর বদলে কি লিখবো, ডাব্লিউ বাই এম আর টি, ঠিক আছে। এবার এখান থেকে কার মান বের করব, এখান থেকে এম এর মান বের করব, তাই তো। তাহলে এম ইজুগাল টু কত হচ্ছে, এম ইজুগাল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, ঠিক আছে। এবার সবার মান বসাবো আর উত্তর নিয়ে বাড়ি যাব, তাহলে ইজুগাল টু কত হচ্ছে, ডাব্লিউ ইজুগাল টু কত আছে, ওয়েট 3.7 ইন্টু আর কত, আর এর ভ্যালু কত, ও হ্যাঁ, আর এর ভ্যালু 0.082, কারণ এটা এটিএম এ আছে, প্রথমেই বলে নিয়েছি আমি, প্রথমেই এটা বুঝিয়ে দিয়েছি, 0.082 ইন্টু টেম্পারেচার কত আছে, টেম্পারেচার এই যে টেম্পারেচার, ইন্টু 290 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই পি ইন্টু ভি। পি এর মান কত, পি এর মান 1 ATM ইন্টু ভি এর মান কত, ভি এর মান 2.90 লিটার, 2.90 লিটার। ঠিক আছে, তো জিরোটাকে লেখা আর না লেখা এক, তাই না, পয়েন্টের মানে সব একদম পিছনে জিরোটাকে লেখা, পয়েন্টের পরে লেখা আর না লেখা এক, ঠিক। তাহলে এই পয়েন্ট দিয়ে অন্য কালি, তাহলে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা কেটে দিলাম, এবার দেখো এটা 29 দিয়ে এটাকে কেটে দিলাম, এটা 10 হয়ে গেল, তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কি কাজ, দেখো এইখান দিয়ে আরেকটা পয়েন্ট বসিয়ে এইখানটায় বসিয়ে দিলাম, তাহলে এই 10টাও কেটে গেল, তাহলে এবার কি করতে হবে, 37
এবার কি করতে হবে, দেখো আমি কিন্তু তোমাদেরকে শুধু করাচ্ছি না, আমি কিন্তু নিজেও করছি, ঠিক আছে। এবার কি করতে হবে, 37 ইন্টু 0.82, ঠিক আছে। এটা করে নিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এটা করে নিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 7 দুগুণি 14, হাতে আমার 1, ঠিক আছে। 2 3 4, 3 দুগুণি 6, 6 আর 1 7, গুণ 7 8 56, হাতে আমার 5, গুণও কি আমাকে বলে দিতে হবে, হাতে আমার 5, এখানে হচ্ছে গিয়ে 24, 24 আর 5 29, 4, এখানে এই দুটোকে যোগ করলে কত হয়, 7 আর 6কে যোগ করলে 13, 3, হাতে আমার 1, এখানে 3, হাতে আমার এখানে 1, এখানে 3, আর এখানে পয়েন্ট, দুটো সংখ্যা বাদে এখানে যেহেতু পয়েন্ট আছে, তাহলে এইখানে এই পয়েন্টটা বসবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার ইজ ইকুয়াল টু 30.34 গ্রাম। অ্যান্সার ইজ ইকুয়াল টু 30.34 গ্রাম। ঠিক করেছি? হ্যাঁ, সাবাস, পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো, এবার অনেকে বলে দাদা এখানে তাহলে H2 গ্যাসটা কেন দিয়েছে? ওরা ওইসব ভুল ভ্রান্তি করার জন্য দেয়। আমার মনে হয় না এটা দেওয়ার কোনো মানেই হয় না, তাই না? আমার ওটাই মনে হয়, কিন্তু দেয় ওরা, কাজ নেই এদের কোনো, মানুষজনকে জ্বালাবে বলে এইসব দেয়। ঠিক আছে, বোঝা গেছে, খুব ভালো করে বোঝা গেছে। তো চলো এবার নেক্সট অঙ্ক করি। কি বলছে অঙ্কতে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত 750 mmHg চাপে কত 0.324 গ্রাম, এটা 3 আছে, হ্যাঁ, 324 গ্রাম চাপে, 0.324 গ্রাম চাপে গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে কি কত দেওয়া আছে, 280 সিসি, ঠিক আছে। হলে কী বলছে, গ্যাসের আণবিক গুরুত্ব কত? তোমরা বলবে আণবিক গুরুত্বটা আবার কী জিনিস দাদা? আণবিক গুরুত্ব আর আণবিক ভর দুটোই এক, আণবিক গুরুত্ব আর আণবিক ভর দুটোই এক কথা, ঠিক আছে, বোঝা গেছে। আণবিক গুরুত্ব আর আণবিক ভর দুটোই এক কথা, মানে সেম অঙ্ক, আগেরটার মতোই সেম অঙ্ক। দেখো সেম অঙ্ক, কিন্তু এখানে যেহেতু দেখো এই ইউনিটগুলো আলাদা, তার জন্য অনেকে ভুল করে দিয়ে চলে আসবে, বোঝা গেছে। এবার আমরা এটাকে দুরকমভাবে করতে পারি, একটা সোজা, একটা কঠিন, ঠিক। একটা হচ্ছে কি আমরা আর এর এই ভ্যালুটাকে ব্যবহার করব, আর এর 0.082 এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই ভ্যালুটাকেই ব্যবহার করব। তার জন্য কি করতে হবে, এই যে এমএমএইচজি আছে, এমএমএইচজি চাপ আছে, সেটাকে আমাকে কি করতে হবে, এটিএমে কনভার্ট করতে হবে। আর সিসি আছে, বা সিসির বাংলা বলছি না, সিসির ফুল ফর্ম হচ্ছে কিউবিক সেন্টিমিটার, সিসির ফুল ফর্ম কি, কিউবিক সেন্টিমিটার। এই সিসি আর সিএম কিউব, সিসি আর সেন্টিমিটার কিউব দুটোই একই কথা, বোঝা গেছে খুব ভালো করে, হ্যাঁ। এবার দেখো আমরা কি করতে পারি, তাহলে এটা যদি এই ভ্যালুটা যদি ইউজ করতে হয়, তাহলে এইটাকে মানে ওই এমএমএইচজিটাকে এটিএমে কনভার্ট করতে হবে, আর সিসিটাকে লিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ভ্যালুটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা হয়, আরেকটা কি ভ্যালু হয়, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আরেকটা হয়। এবার এইটা করতে গেলে, এবার যদি এই ভ্যালুটা যদি ইউজ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে মানে এই যে এমএমএইচজি আছে, এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, পাস্কেলে কনভার্ট করতে হবে, প্লাস এইখানে যে সিসি আছে, সিসিটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে, মিটার কিউবে, সিসিকে কিসে কনভার্ট করতে হবে, মিটার কিউবে, ঠিক আছে। সিসিটাকে কিসে কনভার্ট করতে হবে, মিটার কিউবে, বোঝা গেছে।
এটাই হচ্ছে কথা। তাহলেই আমরা তারপরে সব সেম কাজ করবো। বোঝা গেছে? আরেকটা কথা, তোমরা অনেকেই ভাবো 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। অনেকেই ভাবো 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। অনেকে এটাই ভাবে, অনেকে এটা ভাবে, আমি নিজেই ভাবতাম, কিন্তু এটা কিন্তু ভুল, এটা ভুল। বোঝা গেছে? এটা ভুল, ঠিক? মানে বুঝতে পেরেছ? তাহলে কি দেখো, তাহলে এবার 2-3টে আমি ভ্যালু বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? এটা মনে থাকবে। হ্যাঁ, এবার তাহলে 1 লিটার আর মিটার কিউবের মধ্যে সম্পর্ক কি? আবার 1000 লিটার ইজ ইকুয়াল টু 1000 লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। 1000 লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে যদি সেন্টিমিটার কিউব থেকে আমাকে যদি মিটার কিউবে যদি কনভার্ট করতে হয়, আমাকে কী দিয়ে ভাগ করতে হবে? যদি সেন্টিমিটার কিউব থেকে, যদি এটা ধরো যে সেন্টিমিটার কিউবে আছে, ধরো যে এটা ধরো সেন্টিমিটার কিউবে আছে, সেখান থেকে আমাকে যদি মিটার কিউবে যদি কনভার্ট করতে হয়, তাহলে কী দিয়ে ভাগ করতে হবে? 10 মানে 1-এর পিছনে 6টা শূন্য দিয়ে, 1-এর পিছনে 6টা শূন্য, যেটাকে আমরা বলি 10⁶। দেখো 1 2 3 4 5 6টা, এইটাকেই এটা লেখা হয়। ঠিক আছে? এটাকেই এটা লেখা হয়। ঠিক আছে? ঠিক? বোঝা গেছে? তাহলে 1 সেন্টিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করতে হয়, কী করতে হয়? 1 সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে কনভার্ট করতে হয়, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হয়। আবার 1 সেন্টিমিটার থেকে যদি লিটারে কনভার্ট করতে হয়, তাহলে কী করতে হয়? 10⁻³ দিয়ে ভাগ করতে হয়। 1000 মানে তো 1000 মানেই তো 10⁻³ 1000 মানে 10⁻³ তো, তাহলে তখন কি এটা দিয়ে ভাগ করতে হয়। বোঝা গেছে? এই ইউনিট কনভার্সনটা বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা এটাকে এখানে ইউজ করব। ঠিক? তাহলে আমরা প্রথমে কোন ভ্যালুটা ইউজ করবো বলো? তাহলে প্রথমে কোন ভ্যালুটা ইউজ করব? প্রথমে এই উপরের ভ্যালুটা ইউজ করি। হ্যাঁ, প্রথমে এই উপরের ভ্যালুটা ইউজ করি। তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক এরমভাবে লিখবে। ঠিক আছে? এটা কিরমভাবে লিখবে আমি তোমাকে সাজিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? আমাকে তাহলে দেখো, তাহলে আমাকে কী করতে হবে? ইউনিট কনভার্সন করতে হবে। আমাকে যখনই HG CC থাকবে তখন একটু সচেতন হয়ে যাবে এই অঙ্কগুলোতে, যেটাতে ওই আদর্শ গ্যাস দিয়ে অঙ্ক করতে হবে। যখনই HG CC থাকবে তখন একটু সতর্ক হয়ে যাবে। আবার যখন ATM থাকবে, লিটার থাকবে, তখন একটু রিল্যাক্স থাকতে পারো। আগেরটা যখন ATM লিটারে ছিল, তখন রিল্যাক্সে আমরা করে নিয়েছি, কোনো ইউনিট কনভার্সন কিছু করতে হয়নি। ঠিক আছে? কিন্তু যখনই HG থাকবে, CC থাকবে বা মিটার কিউব থাকবে, ঠিক আছে, তখন একটু কী করতে হবে? একটু সতর্ক হতে হবে। ঠিক? এবার তাহলে প্রথমে কি করব আমরা? প্রদত্ত গ্যাসের চাপ, P = এত mmHg। হ্যাঁ, এবার এটাকে যদি দেখো, এবার আরো একটা কথা, আমি তোমাকে আগে বলেছি, এই কথাটা কি বলেছি আমি তোমাদেরকে, যে 1 ATM = কালকেরই মেবি বলেছি, 1 ATM = 760 mmHg। 760 mmHg, এই কথাটাকে আমি আগে বলেছি, কালকেরই বলেছি না এই কথাটা? হ্যাঁ, দাঁড়াও একটু মেঘ বানালে মেবি তোমরা একটু রিকল হতে পারে। ঠিক? এই কথাটা আমি কি আগে বলেছি? আমি এই কথাটা তোমাদেরকে বলেছি আশা করি। হ্যাঁ, আশা করতে পারি আমি বলেছি। তাহলে এইখান থেকে যদি আমাকে ATM-এ দেখো, এবার দেখো এই ইউনিট কনভার্সনটা কিরমভাবে হয়। 760 mmHg = 1 ATM। তাহলে 750 mmHg = কত হবে? বা ঐকিক নিয়ম, পুরো নর্মাল ঐকিক নিয়ম। তাহলে 1 mmHg =
1 mmHg ইজ ইকুয়াল টু এত, 1/760 ATM, 1/760 ATM, তাহলে 750 mmHg ইজ ইকুয়াল টু 750 ডিভাইডেড বাই এটা 750 ডিভাইডেড বাই 760, তাহলে কি ইজ ইকুয়াল টু 750 ডিভাইডেড বাই 760 mm, এই mmHg না 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 ATM, ATM, বোঝা গেছে? এরমভাবে আমরা ইউনিট কনভার্সন সবসময় করি ঐকিক নিয়মে। তোমরা যাদের যাদের ইউনিট কনভার্সনে একটু সমস্যা আসছে তারা এরকম ঐকিক নিয়মে করে করতে পারো। বোঝা গেছে? বোঝা গেছে? এগুলো একটু তোমরা খাতায় কিন্তু লিখে নিয়ে নেবে। ওই যেটা আমি বললাম যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, তারপর 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻, বা 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 লিটার, এগুলো কিন্তু খাতায় লিখে নেবে অবশ্যই, খুবই ইম্পর্ট্যান্ট। এটাকেও খাতায় লিখবে, এরকম বাদল বানিয়ে দেবে, বাদল বা যেটাকে বলে মেঘ বানিয়ে দেবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এটা তাহলে এটিএমে কনভার্ট হয়েছে, এটা আমার এটিএমে কনভার্ট হয়েছে। ঠিক, এবার কি করব? প্রদত্ত গ্যাসের আয়তন, প্রদত্ত গ্যাসের আয়তন ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 280 সেন্টিমিটার কিউব, 280 কিউবিক সেন্টিমিটার, 280 কিউবিক সেন্টিমিটার। কিন্তু এটাকে আমাদের কিসে চাই? লিটারে চাই। এটাকে আমাকে কিসে চাই? লিটারে চাই। তাহলে সেন্টিমিটার কিউব, তাহলে দেখো এবার দেখো 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। 1000, দেখো সেম কেন আমরা 1000 দিয়ে ভাগ করছে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখো এখানটাই লিখছি, দেখো 1000 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার, তাই তো? তাহলে 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1/1000 লিটার, বা 10⁻³ লিখতে পারি তো 10⁻³ হতে পারে। তাহলে এখানে কথা বলেছে 280 সেন্টিমিটার কিউব, 280 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 10⁻³, 280 ডিভাইডেড বাই 103 নয়, 10⁻³। ঠিক, বোঝা গেছে? কেন ভাগ করছি এই কথাটা খুব ভালো করে বোঝা গেছে। তাহলে এখানে কি করবো? ইজ ইকুয়াল টু, এটাকে একটু ডিভাইডার একটা দিয়ে দিই, ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 1000 লিটার ডিভাইডেড বাই 10⁻³ মানে 1000। এবার দেখো নিচে যেহেতু 10-এর নিচে যেহেতু 1-এর পরে 3টে শূন্য আছে, তাহলে ওপরে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে, ওপরে তাহলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কী হয়? পয়েন্টগুলো, তাহলে পয়েন্ট কতগুলো সংখ্যার পরে বসবে? যেহেতু 3টে 0 আছে তার জন্য পয়েন্ট 3টে সংখ্যার আগে বসবে, 3টে সংখ্যার আগে বসবে। তাহলে 3টে সংখ্যা কী আছে? 280, 1টা 2টো 3টে, এইখানে পয়েন্ট বসবে। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 0.28 লিটার। এবার যারা এগুলো পারো তাদের একটু মেবি স্লো লাগছে, কিন্তু বাবু যারা পারে না তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? কারণ আমি নিজেই পারতাম না এই সময়, এই কনভার্সানগুলো আমি বুঝতেও পারতাম না অনেক সময়। ঠিক আছে? আর এই অঙ্কগুলো কিন্তু 3 নাম্বার থাকে। ঠিক, তাহলে আমরা লিটারেও কনভার্ট করে নিয়েছি, তাহলে আমাদের কাজ শেষ। লিটারে কনভার্ট করা হয়ে গেছে, ইয়েতে কনভার্ট করা হয়ে গেছে, কি বলে এটিএমে কনভার্ট করা হয়ে গেছে। এবার সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করব। গ্যাসটির উষ্ণতা টি ইজ ইকুয়াল টু কত? 27 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 ইজ ইকুয়াল টু 27 প্লাস 273 ইজ ইকুয়াল টু 300 কেলভিন, 300 কেলভিন। বোঝা গেছে? হ্যাঁ, এবার কি গ্যাসটির ভর W ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.324 গ্রাম, 0.324 গ্রাম। ঠিক, তারপরে কি আছে? গ্যাসটির, হ্যাঁ এবার লিখবো ধরি প্রদত্ত গ্যাসটির
আণবিক গুরুত্ব ধরি প্রদত্ত গ্যাসটির আণবিক গুরুত্ব এম ইজুকাল টু, এই প্রদত্ত গ্যাসটির আণবিক গুরুত্ব এম, ঠিক আছে, ধরি প্রদত্ত গ্যাসটির আণবিক গুরুত্ব এম, ঠিক, বোঝা গেছে? হ্যাঁ, এবার তাহলে শুধু ফর্মুলায় ফেলবো, পুরো সেম টু সেম করবো। তারপরে আরেকটা কথাও লিখতে হবে, এখানে লেখা উচিত যে আমরা আর এর মানটাকে কত ধরছি, লিখবো যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর ইজুকাল টু আমরা প্রথমে কার ভ্যালু নিচ্ছি, কত ভ্যালু নিচ্ছি, 0.082 ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা আর এর মান এটা নিচ্ছি তো, হ্যাঁ। এবার শুধু তাহলে PV ইজুকাল টু nRT, তাহলে এবার কি করব, তাহলে আমরা কি ফর্মুলা জানি, PV ইজুকাল টু W/M RT, এখানে সব কটার মান বসাবো, তারপর M এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে M ইজুকাল টু কি হচ্ছে, WRT ডিভাইডেড বাই PV, এবার সব কটার মান বসাবো। তাহলে আমি একদম কোশ্চেনটা তাহলে আমি মুছছি। এরমভাবে সাজিয়ে গুছিয়েই কিন্তু করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মার্কস দেবে না, পরীক্ষার টিচারগুলো ভালো হয় না। এ তো খেটি করার কি মানে হয়, যদিও মানে তো হয়, নাহলে অন্য লোকে বুঝবে কী করেছে তুমি এটা করেছো, তাই না? তাহলে এম ইজুকাল টু কি হচ্ছে, এম ইজুকাল টু 0.324 ইন্টু আর এর মান কত আছে 0.82, টি এর মান কত আছে 300, ডিভাইডেড বাই এটা পি এর মান কত, কই গেল, প্রেশার এত, এটা ATM ইন্টু কত, দেখো 0 তো এখানে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে, তাই 0টা আমি লিখছি না এখানে, ইন্টু ভি এর মান কত আছে 0.280। কি খারাপ অঙ্কটা দেখতে লাগছে, তোমাদেরকে কি আমি অভয় দেবো, আমারই ভয় লাগছে, কি খারাপ ক্যালকুলেশন। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এটা দেখো, পয়েন্টের পরে 3টে সংখ্যা আছে, এটার পয়েন্টের পরে 3টে সংখ্যা, তাহলে এই পয়েন্ট কেটে দিলাম, এই পয়েন্ট কেটে দিলাম, ঠিক। এবার এখানে পয়েন্টের পর 3টে সংখ্যা আছে, আবার এখানে 2টো শূন্য আছে, তাহলে পয়েন্টের পর 3টে সংখ্যা মানে এটাই পয়েন্টটাকে তুলে নিচে কটা শূন্য লিখতে পারি, পয়েন্টটাকে তুলে এত লিখতে পারি, হ্যাঁ এত লিখতে পারি, বা এটাকে আমরা 10⁻³ লিখতে পারি, 10⁻³। এবার দেখো একটা শূন্য আর এই শূন্যটা কেটে গেল, আর এই 3 এর সাথে কেটে গেল, ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে। এবার কি খারাপ ভাই সব, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নিতে হবে না। এবার এই দেখো এই 76টাকে আমি ওপরে লিখছি, 76টাকে কি করছি, ওপরে লিখছি শুধু, ঠিক আছে, 76টাকে শুধু ওপরে লিখবো, ইন্টু 76 কেন উপরে লিখলাম, কারণ এটা নিচেই ছিল, তাই ওপরেই তো যাবে ওটা, তাই না, এরকম উল্টো হয়ে ইন্টু 76, ঠিক আছে। তাহলে এবার এখানে 10 থাকুক, এই শূন্যটাকেও এর সাথে অ্যাড করে দিই, এই শূন্যটাকে এর সাথে অ্যাড করে দিই, ঠিক আছে। এবার দেখো অঙ্ক দেখবে হেভি হবে, কী হবে দেখো, 3 দিয়ে 75কে কাটলে কত হচ্ছে, 3 দুগুণি 6, 1 আর 5 থাকছে, 3 5 15, ঠিক আছে, হয়েছে। এবার
এটাকে 2 দিয়ে যদি কাটি 1 6 2, এটাকে 2 দিয়ে কাটলে 14, এটাকে 2 দিয়ে কাটলে 14। ঠিক 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 ঠিক। এবার 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 আর কি আছে, এটাকে আবার 2 দিয়ে কাটলে এখানে 7, এটাকে আবার 2 দিয়ে কাটলে এখানে 8 1 81, 8 1 81 হলো। আর কিছু কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে এটা কাটে না, এটা কাটে না, কিছু কাটে না, হয়ে গেছে। এবার শুধু কষ্ট করে শুধু আমাদেরকে সব পারে গুণ করতে হবে, ডিভাইডেড বাই এটা করে দিতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে, ডিভাইডেড বাই এটা করতে হবে। দেখো গুণ করার প্ল্যান আছে। দেখো 81 81 গুণ 82 করবো প্রথমে। করতে তো এখন হবেই, কিছু করার নেই। কিছু কি করার আছে আমাদের হাতে? নাথিং ইন আওয়ার্স হ্যান্ড। তাহলে 82 81 কত হচ্ছে গুণ করলে? 8 দুগুণি 2, এখানে 8 ইন্টু 8, 8 দুগুণি 16, হাতে আমার 1, 8 8 64, 64 আর 1 64 আর 1 কত হয় ভাই লোক? एनर्जी फूक दो थोड़ा थोड़ा, फूक दो एनर्जी फूक दो भाई साहब। কি খারাপ ক্যালকুলেটর তোমাদের পরীক্ষার হলে। জাস্ট ইমাজিন এই অঙ্কটা PYQ-তে এসছে, ঠিক আছে? পরীক্ষার হলে যদি এই অঙ্ক করতে হয় শেষ। তার জন্য আমি বলি, দেখো পরীক্ষার হলে PV = NRT থেকে যদি অঙ্ক আসে আর তার সাথে অরে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র থেকে কোনো অঙ্ক থাকে, তাহলে সবসময় বয়েলের সূত্র চার্লসের সূত্রের অঙ্কগুলো করবে। অঙ্কগুলো বড্ড গোলায় মানে ক্যালকুলেশন প্রচুর খারাপ দেয়। 4, হাতে আমার 1, এখানে 6, এখানে 6, ঠিক আচ্ছা হলো। এবার এটাকে আবার 76 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি একটা জিনিস করতে পারি, 7কে 76 দিয়ে যদি ভাগ করি অ্যাপ্রক্সিমেটলি 11 আসবে, অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, আমি অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি। এটাকে যদি 7কে যদি এটা দিয়ে করি, ভাগ করি, তাহলে কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি 11। অ্যাপ্রক্সিমেটলি কি আসছে? 11, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি একটু ধরি। আর এখানে হচ্ছে আর নিচে আছে হচ্ছে 2500। নিচে কত আছে? 2500 আছে, ঠিক আছে? নিচে 2500 আছে। তাহলে এবার এটাকে এবারে শুধু 11 দিয়ে গুণটা করে দিই। 11 দিয়ে কত হচ্ছে? 2 4 6। 11 দিয়ে গুণ করার একটা টেকনিক। 11 দিয়ে গুণ করতে হবে তো, হ্যাঁ 11 দিয়ে গুণ করতে হবে তো। শুধু একটা কাজ করছি, এটাকে এখানে একটা গুণ চিহ্ন বসিয়ে সেম সংখ্যা আবার বসিয়ে দিচ্ছি। 4 6 6, তাহলে জায়গাটা বেঁচে গেল। 2 6 0, হাতে আমার 1, হাতে আমার 1, হাতে আমার 1, এখানে 3, হাতে আমার 1 7। ও মা গো মা, তাহলে কত বেরোলো? এই ওপরেরটা গুণ করলে এত বেরোচ্ছে প্রায় মোরাললেস। এবার দেখো নিচে দুটো শূন্য আছে, ওপরের দুটোকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ওপর দুটোকে পাঠিয়ে দিলে পয়েন্ট, এখানে পয়েন্ট বসে যাবে, এখানে একটা পয়েন্ট বসে যাবে। এবার তাহলে কি করব? শুধু এগুলো সব মুছছি। হ্যাঁ, আমি বোঝাতে কি আমি পারছি নাকি আমি বোঝাতে পারছি না? আমি দেখো ক্যালকুলেটার ইউজ করছি না, আমার কাছে কিন্তু ক্যালকুলেটার আছে, তা আমি ইউজ করছি না, যাতে তোমাদের না কষ্ট হয়, যাতে তোমরা না ভাবো যে দাদা তুমি তো টুক করে ক্যালকুলেটার দিয়ে পুক করে দিলে। তাহলে আমরা কি করে করবো? 6 2, এটাকে কি দিয়ে করবো? 25 দিয়ে, তাই তো? भेष बदल लंका रावण ऐलान कर रहा है श्री राम, युग युग বেশ ভাই সাহেব, এটা কেমন একটা বলেছি যে পয়েন্টটা এখানে তোলার কোনো উচিত হয়নি, তাহলে আরও গুলিয়ে যাবে ক্যালকুলেশন। পয়েন্টটা থাক এরকমই। বেশ বদল লঙ্কা রাবণ বলছে তুমি এত কঠিন অঙ্ক করতে তারপরে গান করছো, লজ্জা করে না? না করে না।
মাইনাস করলে কত হচ্ছে এখানে 6,0,3,2, এখান থেকে শুধু 2টা নামবে, ঠিক আছে। এবার দেখো এখানে শুধু 2টা নামবে। এবার দেখো এবার কি হচ্ছে, এত নামলো, এবার 25 এখানে 9 দিয়ে হবে, 9ই হচ্ছে, সেই সেমই হবে, শুধু আমি পয়েন্টটা যাতে না বেশি গোলায় তার জন্য পয়েন্টটাকে এরকমই করে নিলাম। তাহলে এখানে কত 9 দিয়ে করলে 2,2,5,0,0, ঠিক করলাম কি? হ্যাঁ 2,2,5,0,0। তাহলে এখানে 2,6,5 হাতে আমার এটা 3,0, তাহলে এত আসছে। এবার তাহলে আমরা এখানে কী করতে পারি, পয়েন্টে বসিয়ে 0 বসালাম, তাহলে এখানে 2 হচ্ছে, 2 হলে আবার 0 বসালে আবার 2 হচ্ছে, 2 এরকম এরকম। তাহলে মোরালেস কত হচ্ছে 29.22, বোঝা গেছে 29.22। এবার আমি 2 ইয়ে করে একবার দেখি ভাই সাহেব, হ্যাঁ 29-এর থেকে একটু কমই হবে জানো তো, এটা জানো তো 29 হবে না, ঠিক আছে, মানে ওই 28-এর করিব হবে, কারণ এখানে আমরা দেখো এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ধরেছিলাম, তার জন্য একটা 28-এর করিব হবে, মানে 28-এর কাছাকাছি হবে, ঠিক আছে। ভেষ বদল লঙ্কা রাবণ এলানিক, একবার গুণটা একবার করে নি, কত আছে 2,3,2,4 গুণ 0.8081 082 0.082 গুণ 0.082 গুণ কত আছে 300, 0.082 গুণ 300 গুণ 0.082 গুণ 300 গুণ 76, ঠিক আছে, হয়েছে। ডিভাইডেড বাই, ভাই সব মাথা খারাপ হয়ে যাবে, ডিভাইডেড বাই কত আছে 75 ইন্টু 0.28, 75 ইন্টু 0.28 কত 0.28, হ্যাঁ ওই 28 ইয়ের কাছাকাছি আসছে, কার, হ্যাঁ 28 অ্যান্সার আসছে হচ্ছে গিয়ে 28.845 এরকম। দেখো অ্যাপ্রক্সিমেটলি কত আসছে 29, অ্যাপ্রক্সিমেটলি 29 আসছে, বোঝা গেছে অ্যাপ্রক্সিমেটলি 29 আসছে, ওটাই তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, তার জন্য বলা হয় এই অঙ্কগুলো, এই ক্যালকুলেশন এত খারাপ বলে এই অঙ্কগুলো ছেড়ে দেওয়ার কথা, ক্যালকুলেশন এত খারাপ হয় বলে এই অঙ্কগুলোকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়, বোঝা গেছে। তার জন্য বলে এই অঙ্কগুলোকে এইখান থেকে ছেড়ে দিয়ে ওই ওই বল এটার সাথে অর থাকে, বয়েল বা চার্লসের সূত্র সেগুলো করতে, কিন্তু তোমরা যদি চাও তাহলে এই অঙ্কটা করবে, যারা ওই বয়েল আর চার্লসের সূত্রও যারা পাচ্ছ না তারা তো করতেই হবে না, হয়েছে, বোঝা গেছে। হ্যাঁ এবার আমি আরেকটা রকমভাবে করবো, বলছে দাদা এরকমভাবেই মাথা খারাপ হয়ে গেছে, তুমি আরেকটা ভাবে করবে, দেখি একবার করে। হ্যাঁ এবার আরেকটা রকমভাবে কীভাবে করব, দেখো আগে আমাদের গ্যাসের, এবার আমরা শুধু এগুলোকে 75 mmHg ছিল, এটাকে পাস্কেলে কনভার্ট করতে হয়, কি পাস্কেলে। এবার আমরা কি জানি, জানি না তোমাদেরকে আমি বলেছি কি না, যে 1, তাহলে এখানে হচ্ছে কি যে 1 mmHg is equal to 1 mmHg is equal to 33 পয়েন্ট, কত ভ্যালুটা পাচ্ছি না কেন, ক্যালকুলেশনগুলোই এত খারাপ নাকি বলবো, আর এখানে একটু এখানে এটা भेष बदल लंका रावण
ঠিক আছে, দেখো এবার দেখো হ্যাঁ, যে 1 mmHg ইজ ইকুয়াল টু 133.322 পাস্কেল, 322 পাস্কেল। এটাকে লোকে মনেই রাখে না, এটা বড্ড খারাপ। ঠিক আছে, আমি এটা কী করি জানো তো, এটা বের করার জন্য আমি কী করি, আমরা কি জানি রো জি এইচ, ওই পি ইজ ইকুয়াল টু রো জি এইচ, জানি তো পি ইজ ইকুয়াল টু রো জি এইচ। হ্যাঁ, এখান থেকে আমি এটার মান বসাই, রো আর জি, এই দেখো এই দুটোর গুণফল হচ্ছে কি এটা, জি এর মান হচ্ছে কি 1.8 আর এইচ এর মান 76, বুঝতে পেরেছো? এই দুটোর গুণফল হচ্ছে কি এইটা, তার জন্য আমি এটাকে মনে রাখি না, এটাকে আমি তার জন্য মনে রাখি না, তাও গুণের সুবিধার জন্য এটাকে মনে রাখতে হয়। এবার দেখো, এবার আমরা যদি ওই যে এই আর এর যদি এই মানটাকে ইউজ করতে চাই, আর এর 8.314 জুল পার মোল কেলভিন, জুল পার মোল ইন্টু কেলভিন। ঠিক আছে, এই মানটাকে যদি ইউজ করতে চাই তাহলে এই এমএমএইচজিটাকে প্রথমে পাস্কেলে কনভার্ট করতে হবে, এমএমএইচজিটাকে প্রথমে পাস্কেলে কনভার্ট করতে হবে, তারপরে আর কি থাকে এমএমএইচজির পরে কী আছে, ভলিউম আছে, ভলিউম কত আছে 20 সিসি, এটাকে কিসে কনভার্ট করতে হবে মিটার কিউবে, এটাকে মিটার কিউবে। তাহলে মিটার কিউবে কনভার্ট করতে গেলে কী করতে হবে, এত ডিভাইডেড বাই 10⁻⁻6, সে আমি প্রথম থেকে বলে 10⁻⁻6। ঠিক আছে, এটা একটা হলো, হ্যাঁ একটা পাস্কেল হয়ে গেল, একটা মিটার কিউব হয়ে গেল, আর কি আর কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, আমি অঙ্কটা দেখছি, ঠিক আছে, যে অঙ্কটায় কী আর ভ্যালু আছে, হয়ে গেল। এবার শুধু সবার মান বসাবো, ওই যে যেটা আমরা পেয়েছিলাম এক্ষুনি, এম ইজ ইকুয়াল টু WRT ডিভাইডেড বাই পিভি। এখানে শুধু পি এর মান এইটার সাথে এইটা গুণ করব, তাহলে পি এর মান কী বসাবো, দেখো আমি শুধু ওপরে কী আছে, দেখো ওপরে কী থাকবে, ওপরে থাকবে হচ্ছে গিয়ে এখানে ভ্যালুটা কী আছে, ডাব্লিউর মান কত আছে 0.324 ইন্টু আর এর মান কত 14 ইন্টু টি এর মান 300 ডিগ্রি সেলসিয়াস, তাই 300 কেলভিন, তাই তো, টি এর মান 300 ডিভাইডেড বাই কি পি এর মান কত, এটা দিয়ে শুধু গুণ করবো 70 এত ইন্টু এত 0.322 ইন্টু 28 এত ইন্টু 10⁻⁻6 280 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, এবার এগুলো সব কিছু গুণঠুন জেঠিয়ে করে তাহলে অ্যান্সার আসবে 29-এর কাছাকাছি। বোঝা গেছে, তার জন্য আমি বললাম এটা দুরকমভাবে দেখাবো। ঠিক আছে, এবার দেখো তোমার কোনটা মনে হলো সোজা, এই নিয়মটা সোজা মনে হলো নাকি আগের নিয়মটা সোজা মনে হলো, যেটাতে আমরা এই আর এর মান যেখানে 0.082 ইউজ করলাম সেটা সোজা মনে হলো না এটা সোজা মনে হলো? হোপফুলি আগেরটা, কারণ এইখানে দেখো প্রেশারটা কি একটা ক্যালকুলেশান, কি খারাপ ক্যালকুলেশান দিয়ে একটা গুণ করতে হবে। আগেরটাতে আমরা কী করেছিলাম, এটিএমে কনভার্ট করার জন্য 750 ডিভাইডেড বাই 760 করে দিয়েছিলাম, তাই না? সেটা করে দিয়েছিলাম, এত এটিএমে পেয়ে গেছিলাম। আর এইটাকে শুধু লিটারে কনভার্ট করেছিলাম, তাহলে তখন কি করেছিলাম, এইটাকে দিয়ে 10⁻⁻6 করে দিয়েছিলাম, 10⁻⁻3 করে দিয়েছিলাম। বোঝা গেছে, এটাই হচ্ছে গিয়ে গল্প। আজকের ক্লাসটা আমি জানতাম একটু হবে, ঠিক আছে, কারণ আজকে একটুখানি এই অঙ্ক আছে বলে আজকের লোকজনের একটুখানি ভয় লাগবে, কিন্তু ঠিক আছে, বোঝা গেছে, এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক, হ্যাঁ ঠিক আছে, এই ছিল হচ্ছে দুটো অঙ্ক। আমি আরও অঙ্ক করাবো পিওয়াইকিউ সিরিজে, পিওয়াইকিউ যেটা নেবো তাতে আমি আরও অঙ্ক করবো আরও, ঠিক আছে। ঠিক, তো চলো এবার লাস্ট টপিক পড়া যাক। তো চলো এবার কি পড়বো, ওই কি ছিল না, আণবিক স্তরে গ্যাসের আচরণ, ঠিক আছে, সেটাই পড়বো, ঠিক আছে, সেটাই এখন পড়ছে, ঠিক আছে। কি পড়ছি, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, মানে আমরা যে আদর্শ গ্যাস যে ধরছি, আমরা যে আদর্শ গ্যাস করছি, এবার যে আদর্শ গ্যাসটা কি, মানে
আর কি কি ওর সাথে ওই পিভি ইকুয়াল টু এনআরটি তো জানলাম, আরও কি কি আছে ওর আণবিক স্তরে, মানে অণুগুলোর মধ্যে কি কি হয় সেসব বিষয়ে আমরা পড়বো, ঠিক আছে। এবার কী কী আমরা আইডিয়াল কেস ধরেছি, কী কী হতেই হবে আদর্শ গ্যাস হতে হলে, সেই জিনিসপত্র আমরা পড়বো, ঠিক আছে। মানে ওই যেটা আমি বলেছিলাম না, আদর্শ স্টুডেন্ট হতে হলে কী কী হতে হবে, সেরকম এখন এসব সূত্রগুলো পড়বো, ঠিক আছে। ঠিক, তো চলো পড়ি এবার। কি প্রথম হচ্ছে কি, দেখো আমি এটা লেখাবো না, কারণ আজ লাস্ট লেকচার দেখো শেষ করতে হবে, তো লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি এটা লেখাবো না, আমি এখন বুঝিয়ে দেবো। আমি তোমাদেরকে পিডিএফ দেবো, টেলিগ্রামে। তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে। বোঝা গেছে? চুলটা কিন্তু ভালো হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, আমি তোমাদেরকে কী দেবো, পিডিএফ দেবো, টেলিগ্রামে গিয়ে পিডিএফ ডাউনলোড করবে, পিডিএফ থেকে এটা তুমি লেখাটা পেয়ে যাবে, ঠিক। দেখো ফার্স্টে আছে হচ্ছে গিয়ে, আমরা ধরি যে ফার্স্ট যে গ্যাসের ওই যে অণু মানে কি জানো, মানে CO2, এটা একটা অণু, আর সি আর ও হচ্ছে কি একটা পরমাণু, বোঝা গেছে? এবার গ্যাস অসংখ্য এরকম ছোট ছোট অণু দিয়ে তৈরি হয়েছে, যে কোনো একটা গ্যাস অসংখ্য এরকম ছোট ছোট অণু দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এবার আমরা ধরি যে প্রত্যেকটা অণুর ইয়ে সমান হয়, প্রত্যেকটা অণুর আকৃতি পুরো সমান হয়, সেম টু সেম, কপি পেস্ট আমরা ধরি, বোঝা গেছে? মানে একটা যদি এরকম গোল হয়, পরেরটাও এরকমই গোল হবে, বোঝা গেছে? পুরো সেম টু সেম হয়, আমরা এটা ধরি। যেটা জীবনে হয় না, কখনো হয় না। কখন তুমি সব কিছু মানুষকে দেখি সব মানুষ সমান না, হয় না তো, হাতে 4-5টা আঙ্গুলি সমান হয় না, তাই না? সেরকমই অণু সবসময় সমান হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এখানে বলছে সমান হয়, ঠিক আছে। প্রত্যেকটা অণু সমান দৈর্ঘ্য আকৃতির হয়, ঠিক। ফার্স্ট এটা হয়। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে গিয়ে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল, মানে অণুগুলোর মধ্যে ডিস্টেন্স এতটাই বেশি হয় নাকি, তার জন্য তাদের মধ্যে কোনো আকর্ষণ বল লাগে না, তাদের মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, মানে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, ঠিক আছে, কারণ ডিস্টেন্স বেশি হয়। সেই আবার F = Gmm/r², মনে আছে Gmm/r², এই ফর্মুলাটা তো সবাই জানো, মানে জানো না অনেকেই, তাও ছোটো ক্লাস 9-এ পড়েছিলে, আমি বলেওছিলাম। দেখো ডিস্টেন্স যদি বাড়ে তাহলে F কমবে, বোঝা গেছে? আর মাস তো ছোটোই, অনেক ছোট, মানে একটা অণুর তো মাস আর কত হবে, অনেক কম হবে, তাই না? তাহলে কি ধরা হয়, ওদের মধ্যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলও খুবই কম, ঠিক আছে। তারপরে কি, অণুগুলি বিন্দুভর ধরা হয়, বিন্দুভর, মানে অণুগুলোর ওয়েট যে ভর হয়, একটা অণুর কিছু না কিছু তো ওয়েট থাকবে। একটা ইলেকট্রনেরই ভর হয় হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনেরই ভর হয় হচ্ছে 1.6, আমি এটা ভুলে যাই না, আমি অন্য একটা জিনিস ভাবছিলাম, ঠিক আছে। হ্যাঁ ভুল লিখে দিয়েছি ভাই সাহেব, সরি, আমি এটা চার্জে লিখে দিয়েছি। একটা ইলেকট্রনেরই ভর হয় হচ্ছে গিয়ে 9.1 × 10⁻31, ঠিক আছে, কেজি। কিন্তু এটাকে আমরা লিখতে পারছি, তাহলে অণুগুলো তো তার থেকে বেশিই হবে, কারণ অনেকগুলো ইলেকট্রন থাকে, একটা কার্বনে 6টা ইলেকট্রন থাকে, বোঝা গেছে? তাই তো, তার জন্য ইলেকট্রন ওইগুলোর ভর থাকবে, ওগুলোর বেশি ভর হবে, তাই না? এবার আমরা ধরি যে ওইগুলোর ভর, ওই অণুগুলোর সিঙ্গেল অণুগুলোর ভর ধরি না, ওই সিঙ্গেল অণুগুলো যে আয়তন অধিকার করে আছে, ধরো যে এই অণুগুলোতে একটা ইয়ের মধ্যে আছে, একটা কন্টেনারের মধ্যে আছে, তো আমরা ধরি এই অণুগুলোর যে আয়তন, এই অণুগুলো সব মিলিয়ে যে আয়তন, আর এই কন্টেনারের আয়তনের তুলনায় ওগুলো পুরো নগণ্য, অণুগুলোর আয়তন কন্টেনারের আয়তনের তুলনায় নগণ্য, মানে ধরো যে এই একটা অণুর যে আয়তন কন্টেনারের তুলনায় পুরো একদম ছোটো, এত ছোটো আমরা ওটাকে নেগলেক্ট করে দিই, যেরকম তোমার ক্রাশ নেগলেক্ট করে সেরকম, বোঝা গেছে? যেরকম তোমার ক্রাশ নেগলেক্ট করে সেরকমই আমরা ভাবি যে এত বড় কন্টেনারের জন্য এইটুখানি অণু একদম ওর আয়তনই হবে না কিছু, ওটাকে আমরা নেগলেক্ট করে দিই, বোঝা গেছে? আসলে সেটা হয় না, আসলে আমরা করতে পারি না, ঠিক। কি হলো, অণুগুলি সম্ভাব্য সব দিকে ধরা হয়, সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন নগণ্য ধরা হয়, ঠিক আছে, হয়েছে। এবার কি, অণুগুলি সম্ভাব্য অতি দ্রুত গতিতে কি
অণুগুলো সব দিকে অতি দ্রুত গতিতে, মানে এইদিকে একটা যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, একদম প্রথম দিন ক্লাসের একদম স্টার্টিংয়ে আমি যে ফটোগুলো দেখিয়েছিলাম, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, যেদিকে খুশি বিচরণ করছে, এবং এদের গতি জিরো থেকে অসীম অবধি আছে, 0 থেকে অসীম অবধি আছে। বোঝা গেছে? এটা একটা কথা, এইটা একটা সত্য কথা হতে পারে, ঠিক আছে? এটা একটা সত্য কথা হতে পারে, বুঝলে? সত্যবতী, সত্যবতী কারোর নাম আছে এখানে, বোঝা গেছে? ঠিক। এবার আরেকটা কি, এবার কি তারপরেরটা কি বোঝা গেছে? এই 4টে পয়েন্ট বললাম। কি বললাম? একটা বললাম হচ্ছে অণুগুলির সব কটার আকৃতি সেম হয়, গোলাকৃতি হয়, এবং প্রত্যেকটার আকৃতি সেম হয়, প্রত্যেকটা সমান আকৃতির হয়, ঠিক আছে? প্রায় আইডিয়াল হয় দুটোই, একটা অন্যটার পুরো কি বলে ওর নাম, পুরো আইডিয়াল হয়, মানে ওটা কী বলে, কিছু বলে ইংলিশে, ভুলে গেছি, ঠিক আছে? সেকেন্ড কি বললাম? সেকেন্ড বললাম হচ্ছে গিয়ে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কোনো থাকে না, অণুগুলির মধ্যেকার মধ্যে দুটোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, ঠিক আছে? তৃতীয় কি বললাম? অণুগুলো বিন্দুভর হয়, বিন্দুভর মানে বিন্দুভর প্লাস ওগুলোকে ধরা হয় না, মানে ওটা ইয়ের তুলনায় খুবই নগণ্য হয়, কি বলে, কন্টেনারের আয়তনের তুলনায় খুবই নগণ্য হয়। চতুর্থ কি বললাম? অণুগুলোর প্রত্যেকটা দিকে অতি দ্রুত গতিতে বিচরণ করছে, এবং প্রত্যেকটা দিকে মানে এদিকে একটা যাচ্ছে একটা এদিকে যাচ্ছে একটা যেদিকে খুশি বিচরণ করছে, এবং তাদের গতি 0 থেকে অসীম অবধি হয়, 0 থেকে অসীম অবধি হয়, ঠিক আছে? এবার অসীম অবধি হয়, এবং এগুলো কার গায়ে? এইগুলো এই গ্যাস আধারের কি বলে এটাকে, গ্যাস আধারের গায়ে ধাক্কা খায়, যেটাকে ইংলিশে বলে কন্টেনার। এই যে এই কন্টেনার বা যেটাকে বলে গ্যাস আধারটার গায়ে সবসময় ধাক্কা খেতে থাকে, এবার এই ধাক্কা খাওয়ার ফলে কি সৃষ্টি হয়? চাপ সৃষ্টি হয়। এই যে ধাক্কা খায় তার জন্য কি সৃষ্টি হয়? চাপের সৃষ্টি হয়। বোঝা গেছে? এবার কি গ্যাস আধারের গায়ের সঙ্গে গ্যাসীয় অণুগুলির সংঘর্ষে গ্যাসের চাপের সৃষ্টি হয়, সংঘর্ষ যত বেশি চাপও তত বেশি। এই দেখো, গ্যাসের যে অণুগুলো গ্যাস আধারের গায়ে যে সংঘর্ষ করছে, তার জন্যই চাপের সৃষ্টি হয়, যত বেশি অণু সংঘর্ষ করবে এই গ্যাস আধারের গায়ে বা কন্টেনারের গায়ে, তত বেশি কি হবে? তত বেশি চাপও বাড়বে। বোঝা গেছে? এবার কি, গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে এবং আধারের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ স্থিতিস্থাপক। কি বলছে এখানে? যে স্থিতিস্থাপকতা মানে কি জানো? ইলাস্টিসিটি, ইংলিশে বলে ইলাস্টিসিটি। মানে হচ্ছে গিয়ে, এই দেখো, আমি এখান থেকে এই বইটা কি দেখা যাচ্ছে? এই বইটা দেখা যাচ্ছে আশা করি। আমি এখান থেকে এই বইটার উপরে এরমভাবে ফেললাম, এটাকে এরমভাবে ফেললাম, তাহলে দেখো ওটা এখানেই থেমে গেল, তাই তো? পেনটার উঠলো না, তাই তো? উঠলো না। কিন্তু যদি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো, তাহলে পেনটি এখানে পড়ে আবার সেম হাইট অব্দি উঠতো, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই একটা বল নিয়ে এসছি আমি, বল নিয়ে চলে এসছি। বলটা দেখো, এটাও স্থিতিস্থাপক হচ্ছে না। বলটা দেখো পেনটার থেকে বেশি লাফাচ্ছে, বা এখানে যদি হাত রাখি বা কিছু রাখি, একটা শক্ত কিছু একটা রাখতে হবে। দাঁড়াও, সব দিকে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই দেখো, এটাই যদি রাখি, দেখবে এটার উপর ড্রপ খেয়ে দেখবে বেশি লাফাবে, তাই তো? কি সুন্দর লাফালো এটা, মানে একটু বেশি লাফালো, এটার উপর ড্রপ খেয়ে একটু বেশি লাফালো, তাই না? এর উপর ড্রপ খেয়ে একটু বেশি লাফালো এটার থেকে, তাই তো? এটা কেন হচ্ছে? কারণ এগুলো স্থিতিস্থাপক নয়, এগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে এটা যতটা লাফাতো, দেখো আমি যদি এখানে একটা বেঞ্চ আছে সেখানে যদি মারি, দেখো কতটা উঠলো, দেখেছো? আমি এখান দিয়ে আমি চাপ লাগালাম বলে এতটা উঠলো, কিন্তু নর্মাল যদি স্থিতিস্থাপক হতো তাহলে কি হতো? এখান থেকে আমি যদি ছুটতাম, এখান থেকে যদি আমি এরকম ছেড়ে দিতাম, তাহলেও এতটা অবধি চলে আসতো, এখান থেকে যদি আমি ছেড়ে দিতাম তাহলেও এতটা অবধি চলে আসতো। বোঝা গেছে?
মানে ওটাকে বলে ইলাস্টিক কলিশন, ঠিক। তাহলে কি হবে, এইখানে বলছে স্থিতিস্থাপক, এখানে কি হচ্ছে আসল ব্যাপারটা, এইখানে আসল ব্যাপারটা কি হচ্ছে তোমাকে বোঝাই। আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা যখন এখানে পড়ছে, এইটা যখন এইটার ওপর ধর যে পড়ছে, তখন এই যে এই সারফেসটা এর কিছু শক্তি অ্যাবজর্ব করে নিচ্ছে, এর কিছু স্থিতি শক্তি অ্যাবজর্ব করে নিচ্ছে, তার জন্য আর কিছু শক্তি অ্যাবজর্ব করে নিচ্ছে, আবার কিছু শক্তি ফিরিয়ে দিচ্ছে। বোঝা গেছে? ওই অ্যাবজর্ব করে নিচ্ছে বলেই এই, তাহলে তার জন্য এত এইখান থেকে যদি আমি ছাড়ি তাহলে এইখানেই এসে থেমে যাচ্ছে। বোঝা গেছে? কিন্তু যদি অ্যাবজর্ব যদি না করতো তাহলে কি হতো, পুরো এত অবধি আসতো, যেরকম এটাতে হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে তো আমি আরও জোরে ছুটছি, এখানে তো আমি আরও জোরে এখান থেকে হাত লাগিয়ে ছুটছি, কিন্তু এরকম ছেড়ে দিলে তো উঠবে না অতটা, তাই না? এটা তাহলে স্থিতিস্থাপক এটাও নয়। বোঝা গেছে? বোঝা গেছে? পিংপং বল অনেকটা স্থিতিস্থাপক সংঘর্ষ তৈরি করে। পিংপং বল তাও পুরোটা নয়, পিংপং বল প্রায় অনেকটা। ঠিক আছে, এখানে কি বলছে, এইখানে বলছে হচ্ছে গিয়ে কি বলছে, গ্যাস অণুসমূহের নিজেদের মধ্যে এবং আধারের গায়ের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ স্থিতিস্থাপক। এই কারণে সংঘর্ষের জন্য গতিশক্তির হ্রাস হয় না। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হতো তবে গতিশক্তি হারিয়ে ওরা থেমে যেত। কি বলছে, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হতো, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক না হচ্ছে, মানে যতটা জোরে মারছে ততটাই জোরে যদি ফিরে না আসে, তাহলে এরা সংঘর্ষ হতে হতে একটা জায়গায় থেমে যেত। যদি স্থিতিস্থাপক যদি না হতো তাহলে সংঘর্ষ হতে হতে থেমে যেত বা কিছু হতো, কারণ এনার্জি কম হচ্ছে না, তাই তো? সংঘর্ষ হতে তার জন্য এনার্জি কম হচ্ছে, তাই। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে এটা? কি বলছে স্থিতিস্থাপকতা মানে কি বলছে, বুঝতে পেরেছো? সংঘর্ষ কি হয় তাহলে এখানে গ্যাসের সাথে এই কন্টেনারের দেওয়ালের সাথে সংঘর্ষ কিরকম হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেছে? এটাই বলছে। তারপরে কি, পরস্পরের সঙ্গে ধাক্কা খেলেও স্থিতিস্থাপকতার একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। পরস্পরের সাথে ধাক্কা খেলেও স্থিতিস্থাপকতায় একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে, মানে যদি পরস্পরের সাথে ধাক্কাও খায় তাও কি হয়, এরা এই অণুগুলো তো ধাক্কা খেয়ে ভেঙে যেতে পারতো, এই অণুগুলো ধাক্কা খেয়ে ভেঙে গিয়ে আরও অণুর সংখ্যা তৈরি হতো, তাই না? কিন্তু এটা কি হয়, পরস্পরের সাথে ধাক্কা খেয়েও অণুর সংখ্যা সেম থাকে, পরস্পরের সাথে ধাক্কা খেয়েও অণুর সংখ্যা সবসময় কী হয়, সেম থাকে। বোঝা গেছে? তারপর কি, বিভিন্ন সময় বিভিন্ন গ্যাসের অণুর বেগ বিভিন্ন হয় বলে তাদের গতিশক্তিও বিভিন্ন হয়। দেখো কি বললাম আমি তখন, প্রথমে কি বললাম, যে কোনো অণুর গতি, প্রত্যেকটা অণু গতিশীল এবং প্রত্যেকটা অণুর গতি 0 থেকে অসীম অবধি যা কিছু হতে পারে, 0 থেকে অসীম অবধি যা কিছু হতে পারে। 1 ঘন্টা পার মানে 100 কিলোমিটার পার আওয়ার, 200 কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটারে মাপা হয় না, আমরা মাপ হচ্ছে মিটারে। 1 মিটার পার আওয়ার, 6 মিটার পার আওয়ার, এরকম মাপতে পারি, এরকম যা কিছু হতো। কিন্তু এবার প্রত্যেকটার তো ইন্ডিভিজুয়ালি মাপা সম্ভব না, না? তার জন্য আমরা কি ধরি, তার জন্য এদের গড় করি। গড় করা মানে বুঝতে পারো, অ্যাভারেজ বের করা। গড় করা মানে অ্যাভারেজ বের করা। কি করা? গড় করা মানে কি করা? অ্যাভারেজ বের করা। অ্যাভারেজ বের করি। অ্যাভারেজ বের করে আমরা কি করি, তারপরে এটার বেগ বের করি। বুঝতে পেরেছো? তার জন্য এটাকে একটা বলে মিন, কি বলে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এরকম জিনিসপত্র হয়, যেটা তোমরা এতে গিয়ে পড়বে, এখন পড়বে না। তা আমরা এখানে কি ব্যবহার করি তোমাকে সেটা বলছি। এইখানে আমরা এর যদি গতিশক্তি বের করতে হয়, গতিশক্তির ফর্মুলা কি হয়, গতিশক্তির ফর্মুলা কি হয়, হাফ mv স্কোয়ার। এখানে আমরা মাসটা গ্যাসের মাস ধরি, আর ভি যেটাকে লিখতে হয়, কি বলে ওর নাম, ভি মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি, সেখানে আমরা অ্যাভারেজ ভেলোসিটি VA ব্যবহার করি। বোঝা গেছে? VA ব্যবহার করি, ঠিক। হ্যাঁ, এবার কি নির্দিষ্ট হয় তার জন্য গ্যাসের, এবার শোনো, গ্যাস অণুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। গ্যাস অণুগুলোর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। গতিশক্তিকে ইংলিশে বলে কাইনেটিক এনার্জি। যদি কেই বলি তাহলে ওর কার সাথে সমানুপাতিক হয়, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। বোঝা গেছে? এই ছিল হচ্ছে গিয়ে
8টা, টোটাল 8টা পড়লাম, ঠিক আছে। এই ছিল হচ্ছে কি 8টা গতীয় সূত্রের স্বীকার্য, তত্ত্বের স্বীকার্য। বোঝা গেছে? বোঝা গেছে? এইগুলো বোঝা গেছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসে, 3 নাম্বার 4 নাম্বার দেয়। এই 4 নাম্বার ধরে দেবে, 2 নাম্বার 3 নাম্বার দেয়, ঠিক আছে। তাই এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। ঠিক আছে, আমি তোমাকে পিডিএফটা দেবো, পিডিএফটা দয়া করে আমার ওপর নয়, নিজের ওপর দয়া করে, আমাকে যা দয়া করার ঠাকুর করে দিয়েছে, ঠিক আছে। নিজের ওপরে দয়া করে কী করবে, নোটসগুলো ডাউনলোড করবে, ডাউনলোড করে কী করবে, ইউজ করবে। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আমরা পড়বো গ্যাসের ব্যাপন। কোশ্চেন আসে গ্যাসের ব্যাপন কাকে বলে। গ্যাসের ব্যাপন, ব্যাপন, গ্যাসের ব্যাপন, ঠিক আছে। গ্যাসের ব্যাপন কাকে বলে? এই যে গ্যাসগুলো বললাম না, যে গ্যাসগুলোর প্রত্যেকটা অণু গতিশীল হয় এবং 0 থেকে অসীমে ছুটতে থাকে, এরকম বললাম না। এবার যদি ধরো যে তুমি ধরো যে দুটো এরকম গ্যাসকে, ধরো যে এই একটা গ্যাস, এই একটা গ্যাস, এই একটা গ্যাস, খালি শেষ হয়ে গেছে। এই একটা গ্যাস, এটার মধ্যে গ্যাস আছে, আর এই একটা গ্যাসকে এই একটা গ্যাসকে, এই দুটো গ্যাস কীরকম হতে হবে, দুটো গ্যাসে এরকম গ্যাস হতে হবে যে দুটো গ্যাস রিয়াকশান করে না বা বিক্রিয়া করে না, যে দুটো গ্যাস রিয়াকশান করে না বা বিক্রিয়া করে না, সেরকম দুটো গ্যাস লাগবে, ঠিক আছে। এবার যদি এই দুটো গ্যাসকে যদি আমরা মিশিয়ে দিই, দুটো গ্যাসকে যদি আমরা একটা কন্টেনারের মধ্যে মিশিয়ে দিই, মিশিয়ে দেবো বলছি কেন, একটা কন্টেনারের মধ্যে যদি রেখে দেবো দুটো গ্যাসকে, যদি আমরা এবার ধরো যে এইটার থেকে এটা খুলে দিলাম, এটা থেকে এটা খুলে দিয়ে দুটোকে এরকম জুড়ে দিলাম, তখন কি দেখতে পাবো আমরা, তখন আমরা কি দেখতে পাবো, তখন দেখতে পাবো কি, গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল হয়, গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল হয়। তার জন্য কি দেখতে পাবো, তার জন্য দেখতে পাবো যে ওই অণুগুলো বিক্রিয়া তো করতে পারবে না, বিক্রিয়া তো করতে পারবে না, তার জন্য দেখতে পাবো যে এইগুলো মিশে যাবে, মানে নিজেদের মধ্যেই মিশে যাবে, নিজেদের মধ্যেই মিশে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এগুলো কি নিজেদের মধ্যেই মিশে যাবে। দেখো এবার এখান থেকে তুমি কাউকে আলাদা করতে পারবে, নিজেদের মধ্যেই মিশে যাবে। এই মিশে যাওয়াটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন, এই মিশে যাওয়াটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে এটা আমি লিখিয়ে দিই টুক করে। দেখো যেগুলো ছোটো ছোটো জিনিসপত্র সেগুলো আমি লিখে দিচ্ছি, যেগুলো বড় বড় জিনিসপত্র তোমাদেরকে ওইখান থেকে পড়তে হবে। কি গ্যাসের ব্যাপন কাকে বলে? পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না, পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া করে না, পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, এরূপ 2 বা তার বেশি, এইরূপ 2 বা তার বেশি, এরূপ 2 বা তার বেশি, কই গেল এইরূপ 2 গ্যাসকে, এরূপ গ্যাস একটি কি আবদ্ধ পাত্রে আমি অন্য কালি ইউজ করছি কারণ এটা দেখা যাচ্ছে না। আবদ্ধ পাত্রে রাখলে কি হবে, গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে, গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে
স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সঙ্গে গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সঙ্গে মিশে একটি সমসত্ব গ্যাস মিশ্রণ উৎপন্ন করে। গ্যাস মিশ্রণ উৎপন্ন করে। উৎপন্ন করে গ্যাসগুলি এইভাবে পরস্পরের মধ্যে গ্যাসগুলির এইভাবে পরস্পরের সাথে ও পরস্পরের মধ্যে হবে, ঠিক আছে, আবার খাটাবে, ঠিক আছে, লিখে দিচ্ছি, অসুবিধা নেই, প্রচুর পেনে কালি আছে। পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্ত হয়, ভাবারই এত কথা কেন বলে এরা, কত লিখতে হচ্ছে। স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকেই গ্যাসের ব্যাপন বলে। শেষ হয়েছে। প্রবণতাকেই গ্যাসের ব্যাপন বলে। ডিজি বাপন নয়, ব্যাপন, ঠিক আছে বন্ধু দল। অনেকে বলে বাপন বলে, না, ডিজে বাপন নয়, ব্যাপন বলে। বোঝা গেছে। এটা লেখো, আমিও তো কষ্ট করে লিখেছি, তোমরা কি দেখবে নাকি? লেখো, জলদি লেখো। লিখেছ, মুছি টিং 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 টিং। দেখো আজ শেষ ক্লাস, ঠিক আছে, কালকের থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে, শেষটা যে করে দেবো। বাবারে, আজকের লেকচারটা না বড় হয়ে যায়, এরপরে এখনো কত কিছু পড়াতে হবে, কি খাটনি। দাঁড়াও শেষ করি আগে। হ্যাঁ, এবার দেখি গ্যাসের আচরণের উপর চাপের প্রভাব। গ্যাসের উষ্ণতা স্থির চাপের, আগে এটা পড়ে দিই। গ্যাসের আচরণ দেখো, তোমাকে জিজ্ঞাসা করতে পারে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের সমীকরণ মানে না। বা কোশ্চেন করতে পারে বা লিখছি আমি, আর বা লিখে কোনো লাভ নেই। বা কোশ্চেন করতে পারে যে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে আদর্শ গ্যাসের মতো, হ্যাঁ কোশ্চেন করতে পারে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে তফাৎ কি, না এটা তো ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, এরকম কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তখন আমরা কি করবো, এরকম কোশ্চেন এলে আমরা করবো হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের যে গতীয় তত্ত্বের স্বীকার্য পেয়েছি, সেগুলোর কিছু ত্রুটি বের করে দেবো, ত্রুটি, ঠিক আছে, সেগুলো কি বের করে দেবো, ত্রুটি বের করে দেবো, ঠিক আছে। তো এবার ত্রুটিগুলো কি হবে, দেখো দুটো ত্রুটি পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে সসীম, বাবারে কি ভালো ভাষা, সসীম আয়তনজনিত ত্রুটি, আর দু নম্বর হচ্ছে গিয়ে কই গেল, আণবিক আকর্ষণজনিত ত্রুটি। আণবিক আকর্ষণজনিত ত্রুটি।
ত্রুটিটাকে এরকম না লিখে এরকম লিখে না, ত্রুটি, বোঝা গেছে? এই দুটোই ত্রুটি। একটা হচ্ছে কি আয়তনজনিত ত্রুটি, যেটা আমি প্রথমেই বললাম কি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী, দেখো আমি বলছি, আমি দেখো আগে পড়ে নিচ্ছি তারপর তোমাদেরকে বলছি, মানে আমি পড়েছি তাও তোমাদের রিডিংটা পড়ছে তারপর তোমাদেরকে বলেছি। কি বলছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসীয় অণুগুলিকে বিন্দুবট বা বিন্দু ভর এবং এদের মোট আয়তন গ্যাসের আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাসীয় অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃতির হলেও এদের আয়তন বর্তমান। তাই উপরোক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা ও নিম্ন তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্যান্য ক্ষেত্রে সঠিক নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলি স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকারী আয়তন ওই গ্যাসের আধারের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। কি বলছে কেউ বুঝতে পারোনি তো সাবাস। বলছে যে আমরা ওই গতীয় তত্ত্বের স্বীকার্যতে কি বুঝতে পেরেছি, কি শুনেছি, যে কি বলছে, হ্যাঁ ওই অণুগুলোর আয়তন ওই পাত্রের আয়তন বা যেটাকে কন্টেনার বলে বা যেটাকে বলে আধার গ্যাসীয় আধারের তুলনায় খুব নগণ্য হয়, মানে এত ছোট হয় যেটাকে আমি ধরাই হয়। কিন্তু এখানে বলছে যে না, খুব ছোট হলেও সেটা নগণ্য হয় না, সেটাকে মাপা হয় এবং সেটা তার আয়তনটা ধরাও হয়। বোঝা গেছে? খুব ছোট হলেও সেটা নগণ্য হয় না পাত্রের তুলনায়, এটাই এত বড় লেখাতে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমি তোমাকে PDF দিয়ে দেবো। বলছে তারপরে বলছে যে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে এরা কাজ করলেও ওই কথাটা সত্য হলেও কিন্তু অন্য কিছুতে সত্য হয় না, অন্য সময় বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা সমান হয় না, কি জানি চলে না। বোঝা গেছে? আরেকটা কি বলছে তারপরে, কি আণবিক আকর্ষণজনিত ত্রুটি। আণবিক, দেখো তোমরা যখন দেবে, তোমরা যদি বলো ত্রুটি লিখতে হবে, বা এটাও দিতে পারে তোমাদের কোশ্চেন করতে পারে যে আদর্শ গ্যাসের ওই গতীয় তত্ত্বের দুটি ত্রুটি, তখন কী করবে, সসীম আয়তন, এরকম প্রথমে সসীম আয়তনজনিত ত্রুটি, তারপরে যেটা আমি বললাম সেটা লিখবে। এবার তুমি নিজেও বানিয়ে লিখতে পারো, বলতে পারো দেখো আমি তো এত কঠিন ভাষায় বললাম, আর আমি PDFটাও দেবো, ওটা তো কঠিন ভাষায় লেখা থাকবে, সেটা তুমি কি করবে, সমীম হয়ে গেছে এটা, তখন তুমি কি করবে, তুমি এটা মুখের ভাষাও লিখতে পারো, যে একটা প্রথমে এই পয়েন্টটা দেবে, সসীম আয়তনজনিত ত্রুটি, বলবে যে গতীয় তত্ত্বের স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুগুলির আয়তন গ্যাসের পাত্রের ওই কি আধার বলেছে, অত কঠিন ভাষা লিখতে হবে না, বলবে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, কিন্তু বাস্তবে, এটা লিখবে, এইটা দেখো ভালো ভাষা আমি বলছি, তারপর বলবে কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি গ্যাসের পাত্রের তুলনায় ক্ষুদ্র হলেও গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য নয়, হয়ে গেল। এত কঠিন ভাষায় কি ঢঙের লিখেছে ভাই সাহেব, গেট লস্ট। ঠিক আছে, তারপরে কি আছে, আণবিক আকর্ষণজনিত ত্রুটি। কি বলছে এখানে দেখি, গ্যাসীয় গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসীয় অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়াশীল না হলেও অধিক চাপে যখন গ্যাসের অণুগুলি আয়তন কম হয় তখন অণুগুলি পরস্পরের মধ্যে নিকটবর্তী হবে, এদের মধ্যে আকর্ষণ ক্রিয়া করে, তাই আদর্শ অবস্থায় পাত্রের গায়ে, হ্যাঁ শোনো, বলবে অত ভাষা লিখতে হবে না, বলবে আণবিক বলের আকর্ষণজনিত ত্রুটি কি, বলবে গ্যাসীয় গতীয় তত্ত্ব অনুযায়ী কি বলবে, হ্যাঁ মাঝে মাঝে গুলিয়ে যাই না, রোহিত শর্মার ফ্যান কি একটা আগের দিন কমেন্ট করেছিল, পড়াতে আবার কোন দিকে চলে যাচ্ছে, কি একটা কমেন্ট করেছে আগের দিন যে দাদা তুমি সব কিছু শর্টস একটা ছেড়েছিল না, যে চলো তো শেষ হয়ে গেছে, তখন একটা কমেন্ট করেছে, কি নাম ছিল ছেলেটার, পুরো ভুলে গেছি, সরি, কমেন্ট করেছে যে দাদা তুমি কি সব কিছু ভুলে যাও কেন, আমি বলছি আমি রোহিত শর্মার ফ্যান। হ্যাঁ, কি আণবিক আকর্ষণজনিত ত্রুটি কি, বলবে যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী
গ্যাসের দুটি অণুর মধ্যেকার কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। গ্যাসের দুটি অণুর মধ্যেকার কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। বোঝা গেছে? আকর্ষণ বল ক্রিয়া করে। হয়ে গেল, দুটো ত্রুটি লিখে দিলে হয়ে গেল। আমরা লোকজন ত্রুটি বের করতে আমরা পুরো মাস্টার। বোঝা গেছে এই দুটো ত্রুটি। আমি পিডিএফ দিয়ে দেবো, কিন্তু পিডিএফের ওই কথাটা লিখবে না, আমি যে ভাষাটা বললাম সেই ভাষাটাই লিখবে। বোঝা গেছে? এবার কি করব? বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের কি লিখব? বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের ডিফারেন্স বের করব। আমি আগে দেখিনি কত সময় হলো। ঠিক আছে 1 ঘন্টা 20 মিনিট 24 মিনিট হয়েছে। চলো ঠিক আছে, এটা করনি, এটা হয়ে গেলে ছুটি আজকের। হ্যাঁ, উফ কি কষ্টকর জীবন। পড়াতে গেলেও টাইম দেখতে হয়। ভালাই কা যুগ ই নেই রহা। আদর্শ গ্যাস, তারপরে কি? বাস্তব গ্যাস। আমার মনে হচ্ছে যেন আজকেরও শেষ হবে না। আমি যা লেটে ভাবো, তখন আগে দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্ক 50 মিনিট ধরে করেছি। তাই আমি ভাবলাম আজকেরও মেবি হবে না। তাও দেখলাম না ভাই সাহেব হয়ে গেছে, এটা হলে শেষ হয়ে যাবে। ছুটি। কিন্তু আমার আর কোথায় ছুটি, আমাকে আবার পরেরটা নোটস বানাতে হবে। কি কষ্ট। ফার্স্ট কি 1, আদর্শ গ্যাস সব চাপ ও উষ্ণতাতে এত সমীকরণটি মেনে চলে। কি? আদর্শ গ্যাস সব চাপ ও উষ্ণতাতেই PV = nRT সমীকরণটি মেনে চলে। ও সবজন লেখো, আমি কষ্ট করে লিখছি। সমীকরণটি মেনে চলে। ঠিক। এখানে কি? তারপরে 2, কিন্তু বাস্তব গ্যাসগুলি শুধুমাত্র তাহলে ওটা কি খারাপ হচ্ছে? আর মুচ্ছি না। হ্যাঁ, এটা বলে দিচ্ছি আমি কি লেখা আছে। কিন্তু বাস্তব গ্যাসগুলি শুধুমাত্র উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপেই PV = nRT সূত্রটি মানে। PV = nRT সমীকরণটি মানে। ঠিক আছে। তারপরে কি? প্রতি ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে না। কি বলেছে? সেকেন্ড, ওই যেটা এক্ষুনি বললাম। কি বলছে এখানে? প্রতিটি ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে? সব কালই পড়তো না কেন? কিন্তু এইখানে কি 2 নম্বর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি? এই গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে। এই গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল, এই গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে। বোঝা গেছে? হ্যাঁ। তারপরে কি? 3 নম্বর কি? প্রকৃতির মধ্যে এরকম, প্রকৃতিতে
প্রকৃতির মধ্যে কোনো গ্যাসই আদর্শ নয়, কোনো গ্যাসই আদর্শ গ্যাস, আদর্শ স্পেলিং ঠিক লিখেছি, আদর্শ গ্যাস নয়। আমি স্পেলিং দেখেছি, আমি স্পেলিং ভুল লিখলে না তোমাদের অনেকেরই হয়। আমি স্পেলিং যদি ভুল লিখি না, ওই যেটা বলেন স্পাইডার সেন্স, আমার স্পাইডার সেন্স আমি বুঝতে পারি যে হ্যাঁ ভাই সাহেব কিছু একটা ভুল লিখছে। দেখো আমি আর ঠিক লিখলে তো আমি লিখে দিই, কিন্তু আমার যদি ভুল লিখি তখন আমার মনে হয় যে আমি কিছু একটা ভুল করছি। স্পাইডার সেন্স, ছোটোবেলা থেকে এই স্পাইডার সেন্সই আছে। প্রকৃতির মধ্যে, হ্যাঁ এখানে এবার কি প্রকৃতির মধ্যে, এটা আমি লিখছি না, প্রকৃতির মধ্যে সব গ্যাসই লিখবে, প্রকৃতির মধ্যে সব গ্যাসই আদর্শ গ্যাস, এই বাস্তব গ্যাস, ঠিক আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর আয়তন পাত্রের তুলনায় খুবই কম হয়। এবার একটা কোথায় লিখবো, ওপরটা মুচ্ছি, দাদা সান্ধ্যা দিদিস, কি লিখবো, সেদিনকে আমার মাথায় কিছু এই বোর্ডটা পড়ে গেছিলো। 4 কি এই গ্যাসের ক্ষেত্রে এটা কি লিখলাম, এই গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুর আয়তন পাত্রের তুলনায় পাত্রের তুলনায় নগণ্য হয়। বাস্তব গ্যাসে অণুর আয়তন পাত্রের তুলনায় কম হয় না। বাস্তব গ্যাসে অণুর আয়তন পাত্রের তুলনায় কম হয় না, খুব কম হয় না, বা এটা খুব কম হয় না বদলে লিখতে পারো নগণ্য হয় না, এই ভাষাটাই ভালো, নগণ্য হয় না। বোঝা গেছে এই 4টি জিনিস, হ্যাঁ লেখা হয়েছে, এই 4টি জিনিস হয়ে গেছে। Finally, yeah, we completed the task. Complete chapter. Complete chapter বললাম, ওই চ্যাপ্টার কমপ্লিট, শেষ হয়ে গেছে ভাই, শেষ হয়ে গেছে। মিষ্টি বিতরণ করে দাও সবাইকে, ঠিক আছে, শেষ মিষ্টি বিতরণ করো। কংগ্রাচুলেশন সবাইকে, যারা আজকে আমার সাথে ছিল, আজকের কি এতদিন ধরে, মানে 6টা লেকচার ধরে আমার সাথে এটা পড়েছে, তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশনস সবাইকে মিষ্টি বিতরণ হবে। যেদিনকার মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেদিনকার মিষ্টি বিতরণ হবে, ঠিক আছে, যে যার বাড়িতে চলে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। অনেক কষ্ট করে আমরা আজ শেষ করেছি, দি এন্ড লিখবো, কি লিখবো, দি এন্ড, এই ভাই সাহেব আমি জানি না চলচ্চিত্র শেষ করতে আমার এত কষ্ট হয়নি, এটা শেষ করতে এত কষ্ট হয়েছে, কারণ দেখো এটা শেষ করতে কষ্ট হওয়ার কারণ আমি এতদিন ধরে অ্যানালাইজ করেছি, খুব গভীর জ্ঞান দিই একটুখানি, এটা এতদিন ধরে এরকম মানে কষ্ট কেন হয়েছে, কারণ দেখবে আমি এটা যখনই পড়াতে এসে তখনই বলেছি আজকে এটা 2 দিনে শেষ হয়ে যাবে, এটা 3 দিনে শেষ হয়ে যাবে, এটা 4 দিনে শেষ হয়ে যাবে। আর চলচ্চিত্র বলার সময় আমি জানতাম এটা অনেক দিন লাগবে, তার জন্য কিছু বলিনি, তাই না, তার জন্য এটা শেষ করতে একটু বেশি কষ্ট হয়েছে। বোঝা গেছে বন্ধুলোক, আমি আজ বুঝলাম, দেখছো কত গভীর ফিলোসফি। আমিও ভাবছি একটা বই লিখবো, ফিলোসফি অফ শুভমশীল। আরেকটা জিনিসও লেখা আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ
ফর সাপোর্টিং মি। কেউ তো সাপোর্টই করছে না ভাই, লোক আর সাপোর্টিং মি, লোকজন দেখছেই না। একটু দেখে নাও ভাই, পড়াশুনো করে নাও, ঠিক আছে দেখে নেবে। থ্যাংক ইউ যারাই এক দুজন যারাই দেখছো না কেন তাদেরকে ধন্যবাদ, এক দুজনই দেখছে, কারণ এই চ্যাপ্টারটা সোজা বলে লোকজন কম দেখছে, এটা আমি জানি। অসুবিধা নেই, দেখবে আলোতে, দেখবে হাজার হাজার ভিউজ হবে, আলোতে আলো চলে আসবে, আমাদের জীবনে কিরণ চলে আসবে, আলোতে আমাদের জীবনে কিরণ চলে আসবে। কিরণ কারণ না হচ্ছে এখানে, আর কিরণ, ঠিক আছে লাগবে আমাদের জীবনেও আলো লাগবে, আলো আমার ছাড়ো, হ্যাঁ বেশি একটু বকছি, ঠিক আছে। এই ছিল হচ্ছে গল্প, আজ অনেক কষ্ট করে এটা শেষ করেছি চ্যাপ্টার। আমি আবার নতুন লেকচার নিয়ে কালকে চলে আসবো। কিসের কালকের থেকে কী চ্যাপ্টার স্টার্ট করবো? গ্যাসে এই না কী চ্যাপ্টার স্টার্ট করবো ভাই সাহেব? রোহিত শর্মা গেট লস্ট। কালকের থেকে স্টার্ট করবো হচ্ছে রাসায়নিক গণনা। কালকের থেকে কী স্টার্ট করবো? রাসায়নিক গণনা। দেখবে রাসায়নিক গণনায় লোকজনের প্রচুর অসুবিধা হয়, আমার প্রচুর অসুবিধা হতো, অসুবিধা সি বলছে সি মানে অসুবিধা আমার খুব হতো, ঠিক আছে, কিন্তু সরি খুব অসুবিধা হতো আমার, ঠিক আছে। রাসায়নিক গণনে অনেকেরই হয়, তার থেকে বেশি আমার অসুবিধা হতো এই পিভি ইজুকাল টু ইনারটি। আমার ভাই সাহেব অন গড বলছি, এই পিভি ইজুকাল টু ইনারটির যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে আমার যা কষ্ট হতো ছোটোবেলায়, আর এর মানে আমি বুঝতে পারতাম না। বললাম ভাই সাহেব মাথা খারাপ হয়ে গেলাম, পছন্দ ছেড়ে দেবো, বললাম না পছন্দ ছেড়ে দেবো না, ঠিক আছে। তো এই নোটে আমরা মিষ্টি বিতরণের সাথে সাথে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে খুবই কালকের জন্য নিমন্ত্রণপত্র রইল। কালকে তোমরা চলে আসবে, রাসায়নিক গণনা চ্যাপ্টারটি আমরা স্টার্ট করব এবং জীবনে আগুন লাগাবো। তো চলো ততদিনের জন্য টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।